আসসালামু আলাইকুম। আজকে 3 দিন যাবৎ আমরা আসিফ নজরুলের কোনো বক্তব্য দেখছি না। উনি কি আছেন না মারা গেছেন কে জানে, নাকি দেশ থেকে পালাতক। এই কালপ্রিট আমাদের সমস্ত স্বপ্নটাকে ধূলিসাৎ করে দিল। শুধু এ না, এর পিছনে আরও কয়েকজন আছে, নাহলে এই দুমুখ সাপ এত শক্তিধর হতে পারে না। আমি এর পিছনে আর্মি, এর পিছনে পলিটিশিয়ান, এর পিছনে ইন্ডিয়ান চারদিকে আসিফ নজরুলের হাত। এই জন্য সে সাপের বেরির মধ্যে গুটি এসে মাঝে মাঝে ফনা তুলছে। কিন্তু দিন শেষ আসিফ নজরুলের। এই জন্যই বলছি যে বাংলার প্রতিটি মানুষ আজ ভারত বিদ্বেষী। কেউ ভারতকে পছন্দ করে না, যার জন্য ভারতকে অপছন্দ করার জন্য বাংলাদেশে যারা ভারতের পক্ষে নিয়ে কথা বলবেন তারাও অপছন্দনীয় হবে। আমি এখন আসিফ নজরুলকে কেমন ঘৃণা করি, ভারতীয়দের চেয়ে বেশি ঘৃণা করি আসিফ নজরুলকে। আমার যদ্দূর মনে পড়ে 1970 সালে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের কোনো সরাসরি অংশগ্রহণ করে নাই। তারা কলকাতায় গিয়ে বড় বড় বাসা ভাড়া করে আরামে আয়েসে রয়েছেন, আর যারা অল্প বয়স যুবক ছিলেন তারা অন্যরকম আনন্দে মত্ত ছিল। আপনারা যারা আহমেদ সাফার অনাথ চরিত্র, অনাথ চক্র, এটা অডিওতে ভিডিওতে আছে, আপনারা শুনে নেবেন যে 73-72 সনে কলকাতা বাঙালিতে আওয়ামী লীগ বা বাংলাদেশি লোকেরা কলকাতায় গিয়ে কী অবস্থায় অবস্থান ছিল। তারা রণাঙ্গনে আসে নাই, তারা কলকাতায় ছিল 9 মাস। 9 মাস পরে বাবুদের ফিনফিনে পাঞ্জাবি পরে তারপর তারা বাংলাদেশে আসে। আর কলকাতা যারা ভ্রমণ করেনি তারা ইন্ডিয়ান সম্বন্ধে কোনো কথা বলবেন না প্লিজ। যারা ইন্ডিয়াতে 2-1 বার গিয়েছেন তারা ইন্ডিয়ানকে ভালো করে চিনেন। এবং ইন্ডিয়া সারা বিশ্ব থেকে যেভাবে বঞ্চিত হচ্ছে, শেষ আশ্রয় ছিল বাংলাদেশে, সেটাও তারা বঞ্চিত হলো। এবং এই বঞ্চিত হওয়ার কারণটা হচ্ছে তারা এখন দিশেহারা। হাসিনা যেমন শেষ কয়েক মাস দিশাহারা ছিল, ঠিক ভারত সরকারও তেমনই দিশাহারা। তারা শেষ কামড় বাংলাদেশে দিবে। কেমন কামড় দিবে, আমি একটু ঘটনাকে একটু শান্তভাবে বলি। 72 সনে, 1970 সনে আওয়ামী লীগ কী করে জানে যে 25শে রাত্রে একটা দুর্যোগ আসবে? নইলে ইকবাল হল থেকে ট্রাকে ট্রাকে ভরে শিল্পীরা কেন আগরতলা হয়ে কলকাতা গেল? তারা কিভাবে জানে? কারণ রাত্র 12টা, 12:30টার সময় আমি স্থানীয় এক এক শিল্পীকে নিউ মার্কেটে আমি পৌঁছে দিয়ে আসি। পরে উনি এই ট্রাকে করে কলকাতা চলে গেছেন এবং সেই কি বলে আগরতলা কি স্বাধীনতা মুক্তি একটা অনুষ্ঠানের মধ্যে সে ওখানে জয়েন করে। তাহলে আপনারা দেখেন, আব্দুল জব্বার, আব্দুল হাদি, আপেল মাহমুদ, শাহিন মাহমুদ, এতগুলি শিল্পী একত্রে কলকাতা যায় কিভাবে? এটা ভারতের সেই 70 সনের যুদ্ধের সময় এটা পুরো পরিকল্পিত। বাঙালিরা সেদিকে ঘুমিয়ে আছে, বাঙালিরা জানে না, জানতে চায় না।
ইতিহাস বাঙালিদেরকে যেভাবে সাহায্য করে, আর বাঙালি সেই সাহায্যের পাতা পড়ে না। আমি 17বার 16-17বার ইন্ডিয়া গেছি। সেই দিল্লি, বোম্বে, কলকাতা, আগ্রা, মাথুরা, সমস্ত ইন্ডিয়া আমি চষে বেরিয়েছি। সেখানে মুসলিম সাহিত্য ছাড়া আমার চোখে আর কিছু পড়ে নাই। আমি সৌদি আরব ভ্রমণ করেছি, লিবিয়া ভ্রমণ করেছি, মিশর ভ্রমণ করেছি। আমার কাছে মনে হয় দিল্লি যারা ভ্রমণ করে নাই তারা মুসলিম সাহিত্য সম্বন্ধে, মুসলিমের অর্থনৈতিক উন্নতি সম্বন্ধে কোনো দিনও ভাবতে পারবেন না কি ছিল মুসলিম সমাজ। সেটা আমাদের আওয়ামী লীগ বা ভারতের লোকেরা আমাদেরকে বুঝতে দেয়নি। এখনও ভারতে যে মুসলিম অত্যাচার হচ্ছে, এর এর পরিণতি আগামী 2-1 মাসের মধ্যে ভারত বুঝতে পারবে হোয়াট হ্যাপেনিং। এখন ভারত তলে তলে সমস্ত আওয়ামী লীগের সব গুন্ডাদেরকে একত্র করে কলকাতা নিয়ে আর একটা অস্থায়ী সরকার গঠন করবে, যেমনটি করেছিল আগরতলা। শেখ মুজিব, তাজউদ্দিন এদেরকে দিয়ে যে করেছিল, এগুলো সবাই কালপ্রিট। এরা যদি স্বাধীনতাই ঘোষণা করত তাহলে ভারতের সাহায্যে কেন করলো? বাংলাদেশের যথেষ্ট বিডিআর ছিল, যথেষ্ট আর্মি ছিল, যথেষ্ট পরিমাণ সেনাবাহিনী ছিল, এবং আদৌ সেনাবাহিনীরা ভারতের সাহায্যে মুক্তিযুদ্ধ পরিচালনা করেনি। এই 8টা সেক্টরে বড় বড় মুক্তিযোদ্ধারা সমস্ত বাংলাদেশের আর্মির লোকেরা করেছে। আমার ক্যালকুলেশন হচ্ছে, এই যে ভারতের রয়রা যে সমস্ত লোকগুলিকে 265 জন লোককে যে আর্মিদের মাধ্যমে ভারতে পাচার করেছে, এই 2-1 মাসের মধ্যে একটা অস্থায়ী সরকার গঠন হবে, এবং সেই 70-এর মতো এদেরকে দ্বারা মুক্তিযোদ্ধা ও তথাকথিত মুক্তিবাহিনী নামে নানা রকম অত্যাচার আরম্ভ করবে। এটা হচ্ছে ওদের থার্ড প্ল্যান। ওদের ABC সব ধ্বংস হলো, এখন তৃতীয় একটা রয়েছে, এবং ওইটা বাধ্যতামূলক তাদের করতে বাধ্য। কারণ ওইটা ছাড়া বাংলাদেশের যুদ্ধ ছাড়া ওদের আর কোনো উপায় নাই। বাংলাদেশের সাথে যুদ্ধ বাজিয়ে সারা বিশ্বের মধ্যে তারা দেখাবে যে আমরা বাংলাদেশের অভিভাবক। ঠিকই তো, স্বাধীনতা সংগ্রামের সময় MAG ওসমানীর হাতে পাকিস্তানিরা আত্মসমর্পণ করেনি, আরোরার সাথে করেছে, তাদের কাছে ডকুমেন্টে আছে। তারা ভাববে আজকে স্বাধীনতা সংগ্রামে মোদি বলছে বাংলাদেশের কোনো স্বীকৃতি নাই, ওরা পাকিস্তানিরা ইন্ডিয়ার কাছে আত্মসমর্পণ করেছে। আমার এই বক্তব্যটা অনেক 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 দূরের। এখন বাঙালিরা যদি আসিফ নজরুলকে ধরে পিটায়ে রাস্তার মধ্যে উলঙ্গ করে না প্রমাণ করে, তাহলে বাঙালিদের শক্তি সমস্ত ইন্ডিয়া চুষে নেবে। আমাদের সমস্ত শক্তি, জেদ, আরে ভাই, এটা তো ইন্ডিয়া দেখতে চায়। আমরা বিশ্বকে দেখা চাই যে আমরা আমাদের শত্রুদের রাখবো না। কারণ ইন্ডিয়া একটা গণ্ডগোল লাগানোর জন্য, ওই মহিলা কে ছিল বিডিআর হত্যাকাণ্ডের মধ্যে যে সমস্ত ভাষ্যকার, ওই মহিলাটার নামও আমার মনে হচ্ছে না মতো, ইন্ডিয়ান একটা রয়ার, একটা প্রস্টিটিউট, একটা সাংবাদিক, তাকে প্রকাশ্য ঢাকা শহরের বাজারে নামিয়ে দেওয়া হলো। রয়েরা ভাবছিল যে বাংলাদেশের লোকেরা তাকে পিটিয়ে মেরে ফেলবে এবং আন্তর্জাতিক সমাজে দেখাবে যে সাংবাদিককে মুন্নি সাহাকে বাঙালিরা মেরে ফেলেছে। এই ঘটনাটা বাঙালিরা এটা হইতে দেয় নাই। এখন যদি আমরা আসিফ নজরুলকে রাস্তায় জুটাপেটা করি, ল্যাংটা করে শ্রীলঙ্কার মিনিস্টারের মতো দৌড়ান দিতে পারি, তাহলে বিশ্বে বুঝতে পারবে যে হোয়াট ইজ বাংলাদেশ। এবং ইন্ডিয়াকে শিক্ষার জন্য আসিফ নজরুলকে সহসাই ধরতে হবে, এবং বাংলাদেশের সেই সমস্ত প্রাক্তন আর্মি অফিসাররা যারা এই চক্রান্তের মধ্যে রয়েছে তাদেরকেও একটা শিক্ষা দিতে হবে। আমরা আসিফ নজরুল আমাদের এখন বর্ষির আধার। আমরা যথেষ্ট অপমানিত হয়েছি, যথেষ্ট লাঞ্ছিত হয়েছি, আর না গল্প করার দিন শেষ। এখন ট্রিট ফর ট্যাট।
ধরো মারো। এখন এই মুহূর্তের মধ্যে আসিফ নজরুলকে যদি ইলিয়াস ভাইয়ের সে সমস্ত প্রশ্নের উত্তর সে না দিতে পারে, তাহলে প্রথম ধরা হোক আসিফ নজরুলকে। ধন্যবাদ।